এই মুহূর্তে আমরা রয়েছি খেলার মাঠে, তার কারণ শান্তিপুর বিধানসভার যিনি বিজেপির প্রার্থী হয়েছেন পেশায় শিক্ষক এবং শান্তিপুরের দাপুটে একজন খেলোয়াড়ও তিনি, একাধিক ছয় হাঁকিয়েছেন এর আগে। তবে এবার মাঠেই, এই মাঠ একটু অন্যরকম মাঠ, এবার রাজনৈতিক ময়দান, আর ঠিক তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং কি কি পরিকল্পনা রয়েছে তার সে বিষয়েও কথা বলবো। দাদা, প্রথমেই কলকাতা টিভিতে স্বাগত এবং যে প্রশ্ন রাখবো, এতদিন পড়াশুনো, খেলার মাঠ, এত কিছু ছিল, নতুন করে রাজনৈতিক একেবারে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ কিভাবে দেখছেন? জীবনে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এটা নতুন চ্যালেঞ্জ, দুর্দান্ত দুর্দান্ত। এরকম চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি এবং এই চ্যালেঞ্জে আমি সাকসেস হব, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সাধারণ মানুষ এখন আপনার সঙ্গে বেরোচ্ছে, আপনিও যাচ্ছেন সমস্ত জায়গাতে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে জনসংযোগ করছেন, কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, যেখানেই যাচ্ছি যে এইরকম সাড়া পাবো প্রথমত ভাবিনি। প্রথমত আমি মাঠ থেকে এসেছি, তারপরে দীর্ঘ 35 বছর স্কুল করেছি, তার ফলে যে আমার এত স্টুডেন্ট, এত গার্জেন, এত আমার ওয়েল উইশার্স, এই ফিল্ডে না আসলে আমি জানতে পারতাম না। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে শান্তিপুর বিধানসভা 2021 সালে বিজেপির ব্যাপক জয়, তার পরবর্তীতে উপনির্বাচন এবং তৃণমূলের বিধায়ক, বর্তমানে আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি, তৃণমূল, এবছর সিপিএমও রয়েছে, অন্যান্য দলও রয়েছে। সেক্ষেত্রে মূল প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? মূল প্রতিপক্ষ আমি নিজেই, কারণ অপোনেন্ট লড়ছে কে 2 হবে, কে 3 হবে, কে 4 হবে। আমি লড়ছি লাস্ট ইয়ারে আমাদের যে সমস্ত ভোটগুলো ছিল পেয়েছি, তার থেকে যেন আরও বেশি ভোটে লিড নিতে পারি, এটাই হলাম আমার প্রতিপক্ষ বলুন বা চ্যালেঞ্জ বলুন, সেটাই তাই। একটা প্রশ্ন রাখবো যে এই যে শান্তিপুরের যে উন্নয়ন, শাসক দল বলছে নাকি ব্যাপক উন্নয়ন করা হয়েছে, ভাঙন প্রতিরোধ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে হাসপাতালের পরিকাঠামোগত ব্লাড ব্যাংক করা হয়েছে এবং বিভিন্ন মন্দিরগুলিতে সংস্কারের কাজ করা হয়েছে, সব কিছুই তারা করেছেন এবং আগামীতেও বেশ কিছু উন্নয়নের কাজ তারা করবেন। সেক্ষেত্রে আপনি একজন প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ বিরোধী দলের প্রতিনিধি হিসাবে এই শাসক দলের বিরুদ্ধে লড়াই করছেন, আপনি কি কি দেখলেন এবং আপনার চোখে কি কি ধরা পড়ল? আপনি হসপিটালের উন্নয়নের কথা বলছেন, বেশি নয়, যে কোনো মানুষের হয়তো কারোর পা ভেঙে গেছে বা কারোর দাঁত পড়ে গেছে, আপনি হসপিটালে নিয়ে যান, ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে রেফার করছে কখনো কল্যাণী বা তারও বাইরে। তো এই পরিকাঠামোর যদি উন্নয়ন হতো তাহলে কি এইভাবে রেফার করতো? কি সাংঘাতিক হয়রানি চিন্তা করুন। ধরুন কেউ তার মা, কেউ তার বাবা, ভাই বোনকে নিয়ে গেছে, আধ ঘন্টার মধ্যে তাকে একটা রেফার স্লিপ ধরিয়ে দিই যে অমুক জায়গায় বেটার ট্রিটমেন্টের জন্য চলে যাবে। এই উন্নয়নের কথা বলছেন আপনি? এটা উন্নয়ন নয়, এটা ব্যর্থতা। শান্তিপুরে প্রবেশ প্রস্থানে তরুণ, তারপর ব্লাড ব্যাংক নির্মাণ, ভাঙন প্রতিরোধ করা, এ কিন্তু বেশ কিছু বিষয়ে তো শাসক দলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে, সাংসদকে কটাক্ষ করা হয়েছে। সাংসদ নাকি বিগত 5 বছরে এই চিন্তা ভাবনাগুলো করেননি। সাংসদ যারা কাজ করেছেন তার যদি 10% করতেন তাহলে শান্তিপুরের মানুষ তাদেরকে খুব মাথায় তুলে রাখত। আপনি তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন যে রাস্তা দিয়ে হাঁটলেন সেই রাস্তাটা কী পেলেন? যদি রাতের বেলা আসেন লাইটের ব্যবস্থাগুলো দেখবেন, কী পেলেন? জল আছে, তাহলে উন্নয়নটা কোথায়? ন্যূনতম পরিষেবা বলতে যেটা বোঝায় যে রাস্তা, জল ইত্যাদি ইত্যাদি, কই? একটা প্রশ্ন রাখবো, শহরাঞ্চলেই আপনি থাকেন, শহরের মানুষ, গ্রামের সাথেও যোগাযোগ নিবিড় সম্পর্ক করতে হচ্ছে এবং সবথেকে বড় বিষয়, শান্তিপুর শহরেও বিভিন্ন সময় কিন্তু এই পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন সাধারণ মানুষ। পৌরসভা বলছে আমরা সাধারণ মানুষের কথা মাথায় নিয়েই তারা কাজ করছে। এবারে আপনি তো প্রতিদ্বন্দ্বিতা করছেন, শহরের উন্নয়ন এবং গ্রামের উন্নয়ন দুটোকে কিভাবে দেখছেন? শুনুন, রাজ্য সরকার বা লোকাল এমএলএ বা পৌরসভা বা এদের যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে, তাতে করে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের টাকা যদি 100 টাকা এসে থাকে, তার মধ্যে 90 টাকা চলে গেছে এদের কাটবানি।
একে সন্তুষ্ট, ওকে সন্তুষ্ট, কাটমানি, এইরকম ধরনের। ওরা নিজেরাই বলে যে আপনারা 25% রাখুন, 75% পাঠিয়ে দিন। তো এই টাকাটা কোথা থেকে আসবে? সরকার যদি 100 টাকা ইনকাম করে, তার 42 টাকা চলে যায় সুদ দিতে। তো সেই সরকারের কাছে আপনি কি আশা করছেন? আর সেন্ট্রালে যে সমস্ত ডেভেলপমেন্টের টাকা আসছে, এই তো উন্নয়ন, এ ভাতা, ও ভাতা, সে ভাতা, কাটমানি, মেলা খেলা, এই করতে করতে তো শেষ হয়ে যাচ্ছে এই গভর্নমেন্টের ডেভেলপমেন্ট কই? আজ এতদিন হয়ে গেছে, একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন আপনি? আপনি একদম কলকাতা থেকে আপনি শিলিগুড়ি অব্দি যান, রাজ্য সরকারের উন্নয়ন কোনো কিছু নেই। যেটুকুনি উন্নয়ন দেখছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু রাস্তাঘাট, আদার্স যা উন্নয়ন পেয়েছেন, রেল বলুন, সিপিডব্লিউডি বলুন, বা এই সমস্ত রাস্তাঘাট বলুন, সবই তো সেন্ট্রালের। একটা প্রশ্ন রাখবো, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, মানুষ কেন আপনাকে ভোট দেবে? এতগুলো তো প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে আপনিই কেন? প্রথম কথা, আমি নয়, আমার নেতা নরেন্দ্র দামোদর মোদী, তিনার যা উন্নয়ন, ভারতবর্ষ কেন সারা পৃথিবী তাকে বিশ্বগুরু বানিয়েছে। তো সেই মানুষটা থেকে ভোট হবে, আমি নয়। আমি কেবলমাত্র তার প্রতিনিধি। এইবার সরকারের যে সমস্ত জিনিসপত্রগুলো আসবে গভর্নমেন্টের, আমি সেইগুলো পালন করব একদম, যাতে কোনো রকম কোনো কাটমানি বা কোনো রকম কোনো ডুপ্লিসিটি জিনিস দিয়ে কোনো রকম কোনো কিছু হবে না। আমি থাকতে, আচ্ছা, আমার গভর্নমেন্ট থাকতে। শান্তিপুরবাসীর জন্য আগামীতে যদি আপনি বিধায়ক হন, কি কি পরিকল্পনা রয়েছে এবং সবথেকে বড় পরিকল্পনা কি, সে কোন দিকে নজর রাখছেন বেশি? মডেল সিটি বলতে যা বোঝাই আপনারা জানেন, সেই মডেল সিটি। প্রথম কথা, এই হসপিটাল যা দেখছেন, এই হসপিটালটা টোটালি বদলে যাবে। আপনি তো এইমসে গিয়ে গেছেন, এইমসের পরিকাঠামো দেখেছেন, ইনফ্রাস্ট্রাকচার দেখেছেন। আমার পরিকল্পনা শান্তিপুর হসপিটালটা সেই জায়গায় পৌঁছানো। শিক্ষা, কলেজটাকে কোন জায়গায় নামিয়েছে? ওটা কলেজ না? কলেজ যে সমস্ত পয়সা কড়ি ছিল সেগুলো কাটমানি খেয়ে নিলে, পাঁচিল থেকে শুরু করে, ঘরবাড়ি থেকে শুরু করে, সবটা দিয়ে কাটমানি। স্কুলগুলোর অবস্থা দেখুন, আজকে বেঙ্গল গভর্নমেন্টের কোনো স্কুলগুলো গিয়ে দেখতে পাবেন কী অবস্থা হচ্ছে। যে পয়সাটা আমরা মিড ডে মিলের জন্য দিই, সেই পয়সাটাও যদি খরচা করতো, ছাত্রগুলো দুপুরে খেয়ে বাঁচত, তাও করে না। এদের কোনো চোর মন্ত্রীর হাত যখন ধরা পড়লো, তার আগে তার শিক্ষামন্ত্রী, তার আগে তার পার ডে 8,000 টাকা লাগতো শুধু ফল খেতে দুপুরে। সে টাকা কোথা থেকে আসতো বুঝতেই পারছে। আচ্ছা, একদম শেষের দিকে চলে যাবো। সব থেকে বড় বিষয়, শান্তিপুর মানুষ আপনার সঙ্গে কথা বলছে, আপনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপুরে ভাবা হচ্ছিল ত্রিমুখী লড়াই হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে চতুর্মুখী লড়াই। অর্থাৎ প্রাক্তন বিধায়ক তিনিও মনে করছেন শান্তিপুরবাসী নাকি অবহেলিত হয়েছে, এবং নাম না করে এর আগেও সাংসদকে কটাক্ষ করেছেন কিছুদিন আগে তিনি। এবং সবথেকে বড় বিষয়, তিনি জানাচ্ছেন শান্তিপুরবাসীর জন্য তিনি কাজ করতে চান, এবং সে কারণে শান্তিপুরবাসী চাইলে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তার জন্য দেওয়াল লেখাও প্রায় হয়ে গেছে অনেক জায়গাতে। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এর আগে অনেকে বিধায়ক ছিল, তিনিও ছিলেন, ডেভেলপমেন্ট শান্তিপুরের মানুষ দেখেছে। সুতরাং আমি এসব নিয়ে ভাবি না, আমি কারোর সাথে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ তারা লড়বে, তাদের ওই প্রথমেই বলেছি যে কে 2 নম্বর হবে, কে 3 নম্বর হবে, কে 4 নম্বর হবে, লড়াই তাদের সাথে। তিনি তো আপনাদের দলেই ছিলেন, দল থেকে টিকিট পেলেন না, অনেক আশা ছিল নাকি শান্তিপুরবাসীর, তারপর টিকিট পাননি, এবং তার জন্যই নাকি আজকে শান্তিপুরবাসীর জন্য ইন্ডিপেন্ডেন্টভাবে চাইছেন। সে তিনি ভাবতেই পারেন, অবচেতন স্তরে আমি ভাবতেই পারি আমি অনেক কিছু হয়েছি, কিন্তু এ তো মানুষ, একটা দল কি চাচ্ছে সেটা বুঝতে হবে। এই জায়গায় ভুল করলে সব অঙ্কই ভুল হয়ে যাবে। এবং শান্তিপুরবাসীর জন্য কি মনে হচ্ছে এবারে মার্জিন, এই লড়াই কীরকম থাকবে বলে মনে করছেন? আপনাকে তো প্রথমবারই বলেছি, আবার বলছি যে লড়াই কে 2 হবে, কে 3 হবে, কে 4 হবে। আমার লড়াই কি করে ভোটটা আরও বাড়ানো যায়, এটা আমার নিজের কাছে লড়াই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির প্রার্থী শান্তিপুর বিধানসভার, বিজেপির রীতিমতো কিন্তু বেশ কিছু বিষয় তিনি কিন্তু উপস্থাপিত করেছেন। প্রথমত রাজ্যের সরকারের দুর্নীতি, দ্বিতীয়ত শান্তিপুর এলাকার সার্বিক যে অনুন্নয়ন,
এবং তার সঙ্গে সঙ্গে শান্তিপুর সহ সারা রাজ্যে যেভাবে তৃণমূলের চুরি এবং দুর্নীতি সব বিষয়ে তিনি রীতিমতো ক্ষোভ উগড়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে শান্তিপুরকে মডেল সিটি হিসাবে তৈরি করাই প্রধান লক্ষ্য। সেখানে স্বাস্থ্য থেকে শিক্ষা এবং খেলাধুলা সবই মর্যাদা পাবে বিশেষ স্থান।